ভারতীয় ফুটবল কিন্তু এই বছরে বহু টালবাহানার পর মোটামুটি বল গড়িয়েছে, যেখানে আমরা আইএসএল দেখতে পাচ্ছি, আই লিগ যার নাম পরিবর্তন হয়ে ইন্ডিয়ান ফুটবল লিগ হয়ে গেছে, সেটাও কিন্তু এই মুহূর্তে চলছে। কিন্তু বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচ টিম ইন্ডিয়া খেলতে চলেছে, যেই ম্যাচটা রয়েছে কিন্তু 31শে মার্চ সন্ধ্যা 7টা থেকে। ইন্ডিয়া তারা এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশান ম্যাচে মুখোমুখি হবে হংকংয়ের সঙ্গে। তো এই ম্যাচে খালেদ জামিল কিন্তু বেশ কিছু নতুন পরিকল্পনা করতে চলেছে। তো সেখানে ইন্ডিয়া টিমের বেস্ট প্লেয়িং 11 কীরকম হবে, এই ম্যাচটা কি ইন্ডিয়া জিততে পারবে, কীরকম অবস্থায় রয়েছে আমাদের ভারতীয় ফুটবল দল, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। হ্যাঁ জানি ভারতীয় ফুটবল দল নিয়ে কথা বললে ইন্টারেস্ট মানুষের একটু কমই হবে, তবুও ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো আমরা এই যে এএফসি কোয়ালিফিকেশন রাউন্ডে খুব খারাপ পারফরমেন্স করেছি। এর আগে আমরা কাফা টুর্নামেন্ট খেলেছিলাম, সেখানে কিন্তু আমরা মোটামুটি ভালোই পারফরমেন্স করেছিলাম। কিন্তু আমরা তারপরে এই যে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশানের ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে আমরা বাজে পারফরমেন্স করেছিলাম। বাংলাদেশের ম্যাচও আমরা জিততে পারিনি, আমরা কোনো ম্যাচই তো জিততে পারিনি। তো এই ম্যাচটা কিন্তু হংকংয়ের বিরুদ্ধে আমাদের জন্য নিয়ম রক্ষার ম্যাচ, কারণ আমরা 5 ম্যাচ থেকে মাত্র 2 পয়েন্ট পেয়েছি। হংকং সেখানে 5 ম্যাচ থেকে 8 পয়েন্ট পেয়ে বসে রয়েছে। তো তার মানে বুঝতেই আমরা পারছি যে আমরা কিন্তু হংকংয়ের থেকেও খারাপ দল। এবং হংকংয়ের বিরুদ্ধে আমরা যেটা এর আগের লেগে ম্যাচ খেলেছি, হংকংয়ের অ্যাওয়ে ম্যাচ ছিল যেটা আমাদের, সেখানে আমরা 1-0 গোলে ম্যাচটা হেরেছিলাম। এবং 1-0 গোলে হারটা তো আমাদের জন্য কাম্যই ছিল, কারণ আমরা যেরকম পারফরমেন্স করেছিলাম। কারণ হংকংয়ের যে ফিফা র্যাঙ্কিং বর্তমানে রয়েছে 151, তাদেরকে আমরা হারাতে পারিনি, তখন আমাদের ফিফা র্যাঙ্কিং আরও ভালো ছিল। বর্তমানে আমাদেরও ফিফা র্যাঙ্কিং, আমরাও 150 ছুঁই হয়ে যাব। এবং এই ম্যাচটায় যদি আমরা খারাপ পারফরমেন্স করি 150 তো একদম পাকা ধরা রয়েছে, আমরাও 141-এ রয়েছি। তো এই হংকং কঠিন প্রতিপক্ষ আমাদের জন্য হবে, কারণ আমরা আমাদের জায়গাতে তো রয়েছে, আমরা দিনে দিনে আরও পিছিয়ে যাচ্ছি, আমরা এগোতে পারছি না। তো আমাদের ভারতীয় ফুটবলের এরকমই অবস্থা, কারণ কোচ এবং প্লেয়াররা সাংবাদিক সম্মেলনে যখন মাঠে যাচ্ছে তাদের মাঠে প্রবেশ করতেই দেওয়া হচ্ছে না। প্লেয়ারদের সঠিক সময় উপযুক্ত তাদের কোনো কিছুই দেওয়া হয় না। তাহলে আর ভারতীয় ফুটবল জাতীয় দল এগোবে কী করে? আমরা পিছিয়েই ছিলাম, পিছিয়েই আছি, পিছিয়েই থাকবো। আরও সামনে যত সময় যাবে আরও আমরা পিছিয়ে যাব। এবং একটা সময় গিয়ে আমাদের ভারতীয় ফুটবল দলে কেউ খেলে বললে বাচ্চারা বিশ্বাসই করবে না যে ভারতীয় ফুটবল দলও বলে কিছু রয়েছে। তো এরকম শুধুমাত্র ওই ইতিহাসের পাতায় থাকবে ভারতীয় ফুটবল দল। কিন্তু ঘুরে তো দাঁড়াতে হবে, তার জন্য দরকার সঠিক সাপ্লাই লাইন। তো সাপ্লাই লাইনের আমাদের কিন্তু খুবই অভাব। আমাদের এখানে ফুটবলটাকে নিয়ে এত পরিমাণে নোংরা রাজনীতি হয়, তো সেটা নিয়ে কিছু বলার নেই। আমাদের কি ট্যালেন্ট নেই? ট্যালেন্ট কিন্তু রয়েছে, কিন্তু সেই প্লেয়ারদের আমরা ধরে রাখতে পারি না। তাদের এখন এজেন্ট মারফত সমস্ত কিছু ব্যাপার হয়ে গেছে, সেই কারণে ভালো এজেন্ট পেলে ক্লাব পেয়ে যাচ্ছে, সেখানে গিয়ে বসে রয়েছে। কারণ কোমল থাটালকে তোমাদের অনেকেরই মনে রয়েছে, অনেকেই ভুলে গেছো। খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার ছিল, যে কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স, আর্জেন্টিনার বিরুদ্ধে খুব সম্ভবত গোলও ছিল। তো তাকে ভাবা হচ্ছিল সেই ইউরোপের হয়তো টপ টায়ার লিগে খেলার মতন একজন প্লেয়ার, সে আন্ডার-17 যেরকম খেলেছিল। কিন্তু সেই কোমল থাটাল আজকে কোন ক্লাবে রয়েছে আমি নিজেও জানি না। তো এরকম একটা অবস্থায় রয়েছে। তো আমরা প্লেয়ারদের তৈরি করতে পারি না। ভানলাল পেকা, গুইটে, গুণরাজ বা যে সমস্ত প্লেয়ার, এদের যে জুটিটা ছিল আন্ডার-16 যে জুটিটা ছিল, এই দলটাকে যদি আমরা ধরে রাখতে পারতাম, এখান থেকেও কিন্তু সাপ্লাই লাইন ভালো পাওয়া যেত। তো সেগুলো আমরা পারি না। আমাদের কাছে ট্যালেন্ট কিন্তু রয়েছে, তো সেই ট্যালেন্টেড প্লেয়ারদের আমরা গ্রুম করতে পারছি না, সেটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ব্যাপার। এখন হচ্ছে কি, বড় ক্লাবের জার্সি গায়ে যদি তোমরা খেলো তাহলে জাতীয় দলে কলাপ পাবে, সে তুমি যত বাজেই খেলো কেন না, তাতে কোনো অসুবিধা নেই। তো সেই রকমভাবেই কিন্তু এখানে একটা স্কোয়াড ঘোষণা হয়েছে, যেখানে স্কোয়াড নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি। গোলকিপারে সেই গুরপ্রীত, তাকেই ভরসা করতে হবে। সেখানে অ্যালবিনো গোমস ভালো করছে, জানি না অ্যালবিনোকে সুযোগ দেওয়া হবে কি না। ডিফেন্স লাইনে ওই একই ব্যাপার, আকাশ মিশ্ররা সুযোগ পাবে। এবং এই জায়গাতে আমি তো ভেবেছিলাম যে আরও অনেক নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হবে, না ওই একই রকমভাবে রোশন, আকাশ এরাই সবসময় সুযোগ পেয়ে থাকবে। মিডফিল্ডে আশিক কুরুনিয়ান, আমি কাউকে হেড করছি
করছি না, কাউকে খারাপ বলছি না। তো এরা তো এদের লেভেলটা দেখিয়ে দিয়েছে যে আমাদের লেভেল এই পর্যন্ত, তাহলে নেক্সট জেনারেশনকে আমরা কেন সুযোগ দেবো না? মোহাম্মদ সুহেল পাঞ্জাব এফসির প্লেয়ার, কোরো সিং, তারা কত ভালো আন্ডার-23-তে খেলেছে, তাদের কেন আমরা চান্স দেবো না? সেই চান্স দিতে আমরা চাই না। এই ম্যাচটা তো আমরা হারি জিতি কিচ্ছু এসে যাবে না। হ্যাঁ, ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটা বেশি পিছিয়ে পড়বো, তাতে কী এসে যাবে? কে মনে রাখবে? আমি তো বলছি কেউ মনে রাখবে না। তো সেই জায়গায় কিন্তু একটু যদি পরিকল্পনা পরিবর্তন করা হতো তাহলে মনে হয় বেটার হতো, যেটা কিন্তু করা হয়নি। যাই হোক, যে পরিকল্পনাটায় কোচ যেতে চাইছে বলে শোনা যাচ্ছে সেটা হচ্ছে একটু অ্যাটাকিং ফুটবল খেলার চিন্তাভাবনা রয়েছে। তো কারণ আমরা গোল করতে পারি না, যেটা আমাদের সবথেকে খারাপ ব্যাপার, আমরা গোল পাই না। সুনীল ছেত্রী একটা সময় যখন পিক লেভেলে খেলতো তখন গোল করতাম, তারপর সুনীলের বিকল্প আমরা তৈরি করতে পারিনি, আর গোল হচ্ছে না। আমরা টোটাল 5টা ম্যাচ খেলেছি, মাত্র 2টো গোল করেছি আর 5টা গোল হজম করেছি। তো এই জায়গাতে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। হংকংকে হারাতে গেলে ডেফিনেটলি গোল করতে হবে। তো গোলের জন্য অ্যাটাকিং লাইনে কিন্তু সেরকম অপশানও তো আমাদের কাছে নেই। ওই মানভীর, লিস্টন, ওদের দিয়ে ভাই আর মনে হয় না খুব একটা বেশি কিছু হবে। তো সেক্ষেত্রে এই জায়গাতে রায়ান উইলিয়ামসকে প্রথম থেকে ব্যবহার করতে হবে। রহিম আলী একটু যেন মনে হচ্ছে প্লেয়ারটা নিজের মেন্টালিটি চেঞ্জ করেছে, একটু ছটফটে লাগছে, তাকে স্ট্রাইকার পজিশানে তাকে রাখতে হবে। কেউ স্ট্রাইকার পজিশানে খেলবে না, সেরকমটা করলে হবে যে সবাই অ্যাটাকার লাইনে খেলুক, যে পারবে গিয়ে গোল করুক, গোল করাটা আসল কথা। তো ছাংটেকে কিন্তু একদিকে উইংয়ে রেখে মিডফিল্ডে আপুইয়া, তার সাথে জিকসান এবং আশিক কুরুনিয়ানকে মিডফিল্ডে রাখা হবে। ডিফেন্স লাইনে কিন্তু সন্দেশ আনোয়ারকে সেন্টার ব্যাকে, সাইড ব্যাকে একদিকে আকাশ মিশ্রা, অপরদিকে টেকচাম অভিষেক এবং গোলের তলায় গুরপ্রীতি হয়তো এই ম্যাচের জন্য সুযোগ পেতে চলেছে। আমাদের কাছে অপশান বলতে অনেক অপশানই রয়েছে। যদি কোচ মনে করে অ্যালবিনো গোমসকে পার্সোনালি আমি দেখতে চাই, তাকে গোলকিপার পজিশনে ব্যবহার করা হোক, এবং আরও যে সমস্ত প্লেয়ার রয়েছে সেখানে যদি একটু সুযোগ দেওয়া হয় তো আমি তো বলবো বিজয়কে একটু সুযোগ দেওয়া যেতে পারে। সে ভালো করেছে। এডমন্ড খুবই কিন্তু ভালো ইমপ্রেসিভ পারফরমেন্স এই মুহূর্তে তুলে ধরছে, এডমন্ডকে ব্যবহার করতে হবে। ফারুক ভাই এমন কিচ্ছু করেনি, তবু ওই নামের জন্য তাকে সুযোগ দেওয়া হয়েছে। লিস্টন মানভীরও এমন কিছু করেছে বলে আমি তো খেয়াল করিনি। তো এদের জায়গায় যদি বাকিদেরও একটু সুযোগ দেওয়া হয় অনেক ভালো হবে। সাহাল কবে খেললো এই সিজনে সেটাই রীতিমতন গুগলে সার্চ করে দেখতে হবে, তবু সাহাল জাতীয় দলে কলাপ পারছে। তো সেই জায়গায় আরও যে সমস্ত প্লেয়াররা রয়েছে, পাঞ্জাবের কাছে অনেক ট্যালেন্ট রয়েছে, সেই প্লেয়ারদের একটু সুযোগ দেওয়া দরকার ছিল। আই লিগও চলছে, যেটা ইন্ডিয়ান ফুটবল লিগ, সেখান থেকে যদি 2-1টা প্লেয়ারকে সুযোগ দেওয়া হতো। ফ্র্যাঙ্কলি বুয়াম খুবই একজন ট্যালেন্টেড রাইট উইঙ্গার, তাকে যদি একটু সুযোগ দিত, প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি ভরে ভরে রয়েছে, সেও কিন্তু ইন্ডিয়ান ফুটবল লিগে এবছরে দাপিয়ে ফুটবল খেলছে। লাল বিয়াকনিয়া, সে তো পারফেক্ট একজন স্ট্রাইকার, সে আই লিগের অল টাইম টপ গোল স্কোরারের মধ্যে সে সব থেকে এগিয়ে রয়েছে, সুনীল ছেত্রীর রেকর্ডও ভেঙেছিল। তো তাকেও একটু সুযোগ দেওয়া যেতে পারতো। এই অপশানগুলোকে যদি একটু ব্যবহার করতো আমার তো মনে হয় ভালোই হতো। তো যাই হোক, তবুও দেশের জন্য কিন্তু আমরা আমাদের দিক থেকে পুরো সাপোর্ট করব, তোমরাও সাপোর্ট করতে থাকো। এবং 31 তারিখে ম্যাচ রয়েছে, সন্ধ্যা 7টা 7:30 থেকে মনে হয় ম্যাচ রয়েছে। তো সেই ম্যাচের 7টা থেকেই ম্যাচ হবে, তো সেই ম্যাচটাও আমরা একসাথে দেখব। তো আশা করছি একটা ভালো ম্যাচ হবে এবং ইন্ডিয়া টিম জিতবে। তো সবশেষে আরও একবার বলি, জয় হিন্দ, চাক দে ইন্ডিয়া। আশা করছি ভারতীয় ফুটবল দল